দর্শক, প্রশ্ন উত্তরে আমাদের আজকের অতিথি দৈনিক কালের কণ্ঠের স্পোর্টস এডিটর মাসুদ পারভেজ। মাসুদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই মুহূর্তে আসলে সবচেয়ে জরুরি বিষয় বা সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়, বাংলাদেশ বিশ্বকাপে নেই, তার বদলে খেলছে স্কটল্যান্ড। এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য বিষয়টা কেমন হলো? এক কথায় যদি বলেন, 2026 সালের 24শে জানুয়ারি যেদিন আইসিসি থেকে বলা হয়েছে যে বাংলাদেশকে রিপ্লেস করছে স্কটল্যান্ড, আমি সোজা বাংলায় বলবো যে এটা বাংলাদেশ ক্রিকেটের একটা কালো দিন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে 1999 সালে বাংলাদেশ প্রথম ওয়ার্ল্ড কাপ খেলে এবং যার নেতৃত্বে খেলে সেই আমিনুল ইসলাম এখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্যাপ্টেন, একই সঙ্গে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ বয়কটের যে ঘটনা এবং এর ভিত্তিতে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে যে ছিটকে পড়ার যে ভাগ্য, এই সময়ে আবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এবং তার অধীনেই আসলে বাংলাদেশ ক্রিকেটের একটা কালো দিন রচিত হলো। খুবই দুঃখজনক একটি জায়গা। সরকারি সিদ্ধান্ত, সেক্ষেত্রে মানে সরকারের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা সরাসরি স্বীকার করে নিলেন যে এটা সরকারি সিদ্ধান্ত। সেই কারণেই হয়তো ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের মতামত নিয়ে আমরা যখন বারবার প্রশ্ন করছিলাম যে তারা কি চেয়েছিল, উনি বলেন যে এটা তো সরকারের সিদ্ধান্ত। কিন্তু ক্ষতিগ্রস্ত তো আসলে মূলত ক্রিকেটাররা হলেন এবং পরবর্তীতে ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট ইয়েতে থাকবে। সেই ক্ষেত্রে আসলে তাদের মতামতটা কি এখানে গুরুত্ব দেওয়া উচিত ছিল না? এখানে শেষ পর্যন্ত যা ঘটেছে, আমি মনে করি যে বাংলাদেশ সরকার বলেন, একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি মনে করি যে এই ঘটনাটি দুই পক্ষের জন্যই একটি রিয়েলিটি চেক। এখন আপনি যদি একটু পেছনে ফিরে যান, হ্যাঁ, বিসিসিআইয়ের তরফ থেকে হয়তো খুব দ্রুত কিছু রিয়াকশন আমরা দেখেছি। ধরুন আইপিএল শুরু হতে হতে 26শে মার্চ, সেটার জন্য জানুয়ারির শুরুতে এত আগে কিন্তু রিয়াকশন দেখানোর প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। যে মুস্তাফিজ কিন্তু খেলতে যদি যেতেনও মার্চের 20 তারিখের পরে হয়তো তিনি কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে গিয়ে যোগ দিতেন। তো এখানে আসলে কখন কোথায় কি হয় সব তো আসলে আমরা বলতে পারবো না, আমরা জানবো না যে আসলে পর্দার আড়ালে কি ঘটছে। তবে এই জায়গাটা নিয়ে একটা সন্দেহের অবকাশ থাকেই যে আসলে কোনো উস্কে দেওয়ার ব্যাপার এখানে ছিল কিনা। কোথায় 26শে মার্চ আপনার আইপিএল শুরু হবে, তার আগে আপনি জানুয়ারির শুরুতে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিতেন। যখন টি-20 বিশ্বকাপ দরজায় করা নাড়ছে, সেটা তাদের পক্ষ থেকে করা খুব জরুরি ছিল কিনা, সে প্রশ্নও কিন্তু আসে। এখন ইন্ডিয়াতে আমি বিভিন্ন টক শো যখন দেখি যে সেখানকার মানুষজনও, সেখানকার সাংবাদিক বা ক্রিকেট বিশেষজ্ঞ যারা, তারাও কিন্তু এই প্রশ্নটি তুলছেন যে আসলে প্রথম ভুলটা আসলে বিসিসিআইয়ের তরফ থেকে করা হয়ে গেছে। তো সেটা করা খুব জরুরি ছিল কিনা এই প্রশ্নটা তারাও তুলেছেন। আমার মনে হয় যে এটা যদি আরও অনেক পরে হতো, টি-20 ওয়ার্ল্ড কাপ যখন শেষ হয়ে যাবে মার্চের 7-8 তারিখের দিকে, তখন যদি এই ঘটনাটি ঘটতো, আমার মনে হয় যে আসলে এত কিছুর দরকারই হতো না, এত রিয়াকশনও হতো না। তবে যেটা হচ্ছে যে এখন শেষ পর্যন্ত যে ডিসিশন হলো, আমি বলছিলাম যে এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যেমন রিয়েলিটি চেক, একই সঙ্গে বাংলাদেশ সরকারের জন্য রিয়েলিটি চেক। আপনি জানেন যে ভোটাভুটি যে হয়েছে, সেই ভোটাভুটিতে বাংলাদেশ বিপুল ব্যবধানে হেরেছে। এখানে ক্রিকেট ডিপ্লোমেসি যেখানে আসে, সেখানে সম্পূর্ণভাবে এই বোর্ড ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি যদি একটু পেছনে ফিরে যাই, 2014 সালে কিন্তু বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল এবং তার আগেও কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ হবে কি না এই সুর কিন্তু বিভিন্ন জায়গায় থেকে তোলার চেষ্টা করা হয়েছিল। নানা রকম ঘটনা ঘটছিল, তখন দেশে জঙ্গি দমন চলছিল। এর ভিত্তিতে কিন্তু বিভিন্ন দেশ থেকে এই সুরটা তোলা হয়েছিল যে বাংলাদেশে তারা খেলতে যাবে কি যাবে না। দফায় দফায় আইসিসির সিকিউরিটি টিম এসেছে, তারা এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এবং সেই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশে এশিয়া কাপও ছিল এবং সেই টুর্নামেন্ট নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তা ছিল। সেই সময় ঘটনাচক্রে যেটা হচ্ছে যে তখন হচ্ছে এন শ্রীনিবাসন হচ্ছে উনি আইসিসির হর্তাকর্তা। আমি পরিষ্কার মনে করতে পারি যে ওই সময় ক্রিকেট ডিপ্লোমেসি দিয়েই কিন্তু বাংলাদেশ তাদের যে ঘাটতির জায়গাটা কিন্তু অনেকখানি পুষিয়ে ফেলেছিল। টি-20 ওয়ার্ল্ড কাপ, তার আগে এশিয়া কাপটা এখানে হওয়া নিশ্চিত করার ক্ষেত্রে। এমন একটা ঘটনা বলতে পারি যে এসিসির মিটিং হবে কলম্বোতে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ডিরেক্টররা তারা হচ্ছে যে পাকিস্তান থেকে দুবাইতে যাবেন, দুবাই থেকে কলম্বোতে আসবেন। ঢাকা থেকে তো কলম্বোতে সরাসরি ফ্লাইট আছে। দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার প্রধান নির্বাহীকে দুবাইতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যেই ফ্লাইটে করে কলম্বো যাবেন দুবাই থেকে, সেই ফ্লাইটের টিকিট কাটা হয়েছে, একই ফ্লাইটে করে তারা গেছেন। হ্যাঁ, পুরো ফ্লাইট জুড়ে তারা আলোচনা করেছেন, কাজ হয়নি। এসএসসির সবাই যোগ দিতে এন শ্রীনিবাসন এসেছেন। উনি কলম্বোর হোটেলে ঢুকে দেখেন যে তাকে রিসিভ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে। সো এই জাতীয় ব্যাপারগুলি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু খুব কাজে দেয়। হ্যাঁ, ওই সময় ওই মিটিংগুলিতেই আসলে ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এখন বাংলাদেশের জন্য রিয়েলিটি চেক হচ্ছে ক্রিকেট কূটনীতির দিক থেকে যদি বলি, আপনি দেখেন যে আমরা বিপুল ব্যবধানে হেরেছি, আমাদের কোনো বন্ধু নেই অ্যাপার্ট ফ্রম পাকিস্তান। এখন পাকিস্তান যেই কথাগুলো বলছে, পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গেও আমার কথা হয়। হ্যাঁ, যেমন বেশ কিছুদিন ধরে আমরা শুনছি যে নানা রকম সংবাদ প্রচার করা হচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু পরিষ্কার বলেছেন এটা হচ্ছে প্রেশার ট্যাকটিক্স। ঠিক আছে, এখন যেমন আরেকটি চলছে যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা। হ্যাঁ, প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। কিন্তু বাই দিস টাইম 25শে জানুয়ারি কিন্তু পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, তো পাকিস্তানও কিন্তু বোঝে ইটস নট দ্যাট যে তারা বাংলাদেশকে ভালোবেসে এই ধরনের ঘোষণাগুলো দিচ্ছে। তাদের ভারতের সঙ্গে পূর্বশত্রুতা আছে, ক্রিকেটেও আছে। আমার মনে হয় যে তারা একটা সুযোগ হিসেবে নিচ্ছেন যে একটা প্রেশার বাড়ানোর জন্য। আমার মনে হয় না শেষ পর্যন্ত হয়তো এরকম কোনো ডিসিশন আসবে যে পাকিস্তান খেলবে না। আর বাংলাদেশ সরকারের যে কথাটা আমি বলছিলাম, আপনি দেখেন ভারতে নিরাপত্তা হুমকি। এখন হচ্ছে যে আপনি তো সরকার টু সরকার পর্যায়ে যোগাযোগ করবেন, সেই যোগাযোগটাও কিন্তু হয়নি। সেদিন ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন ক্রীড়া উপদেষ্টা, উনি কিন্তু পরিষ্কার বলেছেন ভারত সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করেনি। এখন হচ্ছে যে এই জায়গাটাতে আপনি যখন দুয়ার বন্ধ করে দেন, তাহলে তো আসলে প্রাপ্তির কোনো সম্ভাবনাই থাকে না। এক্ষেত্রে আসলে দুয়ারটা পুরোপুরি বন্ধ ছিল। কূটনীতিক যে দক্ষতা, হ্যাঁ, সেটি প্রকাশের সুযোগ আসলে বাংলাদেশের জন্য ছিল বলে আমি মনে করি না। মানে এমন জায়গায় জিনিসটা চলে গেছে। তো এই জায়গাতেও কিন্তু মানে আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেমন কূটনৈতিক দক্ষতা, হ্যাঁ, সাফল্য, সেই জায়গাটা নিয়ে প্রশ্ন উঠেছে, একইভাবে কিন্তু এই জায়গাতেও প্রশ্ন রাখার সুযোগ আছে। তাহলে সরকার টু সরকার পর্যায়ে আমরা কেন যোগাযোগ করলাম না? ভারতের নিরাপত্তা হুমকি। আপনি দেখেন বাংলাদেশে এর আগে যত টুর্নামেন্ট হয়েছে, ইভেন এখনও বাংলাদেশে যখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলি তারা যখন খেলতে আসে, তাদের একটা জেনারেল নর্মস কিন্তু ট্যুরের 2-3 মাস আগে তাদের একটা সিকিউরিটি টিম কিন্তু এসে ঘুরে যায়, পর্যবেক্ষণ করে যায়। তো সেরকম একটা সিকিউরিটি টিমও কিন্তু আমরা পাঠাতে পারতাম। তা আমরা কিছুই করলাম না, ঘরে বসে বসে হুঙ্কার দিলাম উইল কিপ ফাইটিং। কিন্তু 24শে জানুয়ারি যখন ঘোষণা এলো যে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, তখন ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা মেনে নিচ্ছি। তাহলে আপনি ফাইটটা কোথায় করলেন? মানে আমরা যখন আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন, তার আগে উনি এসিসিতেও কাজ করেছে। তো আমরা যখন উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে আসছিলেন, তখন কিন্তু আমরা বারবার এটা নিয়ে অনেকের খুব আনন্দের শুনতে পেয়েছি যে উনি আইসিসির সাথে কাজ করে এসেছেন। সো ক্রিকেট ডিপ্লোমেসিতে আমরা অনেক এগিয়ে যাব। এর আগে যারা ছিলেন তারা সরকারি লোকজন ছিলেন, এই প্রথম আমরা ক্রিকেট ডিপ্লোম্যাট কাউকে পাচ্ছি। তাহলে আমরা আসলে ক্রিকেট ডিপ্লোমেসিতে এত পিছালাম কেন? আমিনুল ইসলাম বুলবুল আসলে এখানে একটা ভুল বোঝার জায়গা আছে। আইসিসিতে উনি চাকরি করেছেন মানে যে উনি খুব বড় কিছু, বিষয়টা কিন্তু তা না। আমরা বোধহয় এই জায়গাটাতে একটা ভুল করি। উনি কি ছিলেন? আইসিসির সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার। উনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর না। যারা পলিসি মেকিং করেন উনি কিন্তু তাদের পার্ট নন, উনি একটি সাধারণ চাকরিই করতেন। তো এরকম তো আইসিসির বিভিন্ন যে বিভাগগুলো আছে তাতে কিন্তু বিভিন্ন দেশের প্রচুর লোকজন কাজ করে। এখানে আসলে আমরা খুব বেশি ওভাররেট হয়তো তাকে করে ফেলেছি, যে উনি সাধারণ একটি চাকরি করতেন, হয়তো মিড লেভেল একটা জব। ঠিক আছে, সেখান থেকে আমরা যে তাকে খুব বড় কিছু ভেবে ফেলেছি যে উনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে আসলে ক্রিকেট বোর্ড কূটনীতিকভাবে অনেক বড় জায়গায় চলে যাবে, এটা আমি ওনাকে দোষ দেই না। এটা আসলে আমাদের ধারণার ভুল, বাংলাদেশের মানুষের ধারণার ভুল, বিশ্বাসগত ভুল। হ্যাঁ, আমার তো বোঝা উচিত যে একটা লোক কোথায় চাকরি করেছেন এবং কোন পর্যায়ে চাকরি করেছেন। উনি কি আইসিসি সিইও ছিলেন, জেনারেল ম্যানেজার ছিলেন? কিছুই তো ছিলেন না, তাই না? উনি কি কোনো একটা বিভাগের প্রধান ছিলেন যে আইসিসির পলিসি মেকিংয়ের সঙ্গে তার কোনো যোগসূত্র থাকবে, তাই না? তো সেই জায়গা থেকে উনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন না, উনি একজন সাধারণ চাকুরি, মধ্যম পর্যায়ের একজন চাকুরে ছিলেন। সেখান থেকে আইসিসির চাকরি ছেড়ে ওনার একটা সুযোগ এসেছে, তিনি এসেছেন। এই জায়গায় আসলে আমাদের ভুল বোঝার জায়গাটাই বেশি, আমরা তাকে অনেক বড় কিছু ভেবেছি। আসলে আপনি যদি গো বাই দা মানে অর্গানোগ্রাম যান, আপনি দেখেন আইসিসির অর্গানোগ্রাম অনুযায়ী একজন ডেভেলপমেন্ট অফিসারের জায়গাটা কোন জায়গায়। সো এখানে আমি তাকে দোষ দেব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো
ক্রিকেটার ভালো সংগঠক হন না, এটার কিন্তু অনেক এক্সাম্পল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে, তাই না? আপনি এর আগে অনেক সাবেক ক্রিকেটাররা অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, সংগঠক হয়েছেন, পরিচালক হয়েছেন, কারা কি করেছেন সেগুলো কিন্তু ইতিহাস হয়ে আছে, কে কত দূর গিয়েছেন। সো এই জায়গাটাতে আমাদের মনে হয় যে সবার একটা প্রত্যাশার জায়গাটাকে সীমিত করার সুযোগ আছে। আমরা ক্রিকেটার হলেই মনে করি যে উনি খুব বড় কিছু করে ফেলবেন। ক্রিকেটার আর সাংগঠনিক দক্ষতা কিন্তু এক জায়গায় না। আমার মনে হয়েছে এই জায়গাটাও বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে একটা বড় সংকটের সময়, এই জায়গাটাতেও বাংলাদেশকে ভুগতে হয়েছে। সরকারি সিদ্ধান্ত যখন এসছে তখন হচ্ছে ক্রীড়া উপদেষ্টা যেভাবে একদম সরাসরি স্পষ্ট ডিক্লেয়ার করে দিলেন, তাই ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের ব্যক্তিগত চাওয়া এখানে গুরুত্ব রাখা হয়নি। এখানে যেহেতু একদম টার্মের আগ মুহূর্তে অক্টোবরে ইলেকশন হবে, তার ঠিক 3 মাস আগে আমিনুল ইসলাম বুলবুলকে মোটামুটি আইসিসির চাকরি থেকে তুলে নিয়ে আসা হলো যে উনি এখানে আসবেন। সেখানে একটা সরকারের বড় ইনফ্লুয়েন্স ছিল। এটাও কি একটা ভূমিকা রাখতে পারে যে উনি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বা সরকারকে সেভাবে উনি কনভিন্স করতে না পারা, যে আমরা আমাদের ধীরে চলো নীতিতে চলি, এরকম কিছু কি? এখানে যেটা হয়েছে যে দেখেন, উনি 3 মাসের জন্য এসেছিলেন। উনি যদি এই 3 মাস থেকেই চলে যেতেন, আজকে কিন্তু বাংলাদেশের ইতিহাসে ওনার নামটা সোনার অক্ষরে লেখা থাকতো, যে একটা লোক এসেছিলেন যিনি পদের লোভে পড়েননি, ক্ষমতার লোভে পড়েননি, উনি ওনার যে দায়িত্বটা ছিল পালন করে উনি চলে গেছেন। এবং উনি কিন্তু পত্রিকায় ইন্টারভিউ দিয়েছিলেন যে ওনার আবার সভাপতি হওয়ার দুরভিসন্ধি নেই, দুরভিসন্ধি, ঠিক আছে? কিন্তু সেটা মানে, এবং সেই ইন্টারভিউ ছাপা হওয়ার পর কিন্তু তার কোনো প্রতিবাদও করেননি যে আমি এরকম কিছু বলিনি। তার মানে ধরে নিতে ওটাই বলেছিলেন তিনি। সেটা বলার পর সেই একই লোক পদের লোভে পড়লেন, এবং সেটার জন্য আসলে ক্রিকেট বোর্ডের নির্বাচন তো চরম বিতর্কিত একটি নির্বাচন ছিল, অনেক বিতর্ক ছিল। হ্যাঁ, বলতে পারেন যে বিতর্কিতভাবেই উনি এসেছেন, এবং তাকে আবার সভাপতি করে আনার জন্যই সরকারের একটা অর্গান তো কাজ করেছি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আসলে ওনার যে বলার ভয়েসটা, যে আমি আমার দলকে পাঠাতে চাই, আমি মনে করি যে উনি আসলে ওই সময়ই আসলে খুব বড় গলায় কোনো কিছু বলার মতো ক্ষমতা হারিয়েছেন। উচ্চকণ্ঠ হওয়ার সুযোগ ওনার ছিল না, কারণ উনি আগেই একটা কম্প্রোমাইজড ওয়েতে উনি হচ্ছে ক্রিকেট বোর্ডে আবার এসেছেন, সভাপতি পদে কন্টিনিউ করতে চেয়েছেন। সেই জায়গা থেকে সরকারের আশীর্বাদে যখন উনি এসেছেন, তখন আসলে সরকারের বাইরে কথা বলার এখতিয়ার ওনার ছিল বলে আমি মনে করি না। এই যে বিশ্বকাপ বাংলাদেশ খেললো না, আর্থিকভাবে বাংলাদেশের যে ক্ষতি সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে মেজার করা যায়, যে বাংলাদেশ টুর্নামেন্ট ফি পাচ্ছে না, প্লেয়াররা ম্যাচ ফি পাচ্ছে না, সব কিছু আছে। কিন্তু এই আর্থিক ক্ষতির বাইরে দীর্ঘমেয়াদী ক্ষতিগুলো আসলে আমরা অনেকেই দেখতে পাচ্ছি না। সবাই হচ্ছে খুব আবেগে ভেসে যাচ্ছি, ভারত বিরোধিতা করে আমরা হচ্ছে নিজেদেরকে সম্মানের জায়গায় তুলে নিয়ে আসলাম, অনেক কিছু করলাম। আসলে দীর্ঘমেয়াদী ক্ষতিগুলো যদি আমরা একটু মাপতে যাই, দীর্ঘমেয়াদী ক্ষতি আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেই। আপনি দেখেন, ক্রিকেট কূটনীতির কথায় আবার আসতে হয়। এই যে 24শে জানুয়ারি বোর্ডের পরিচালনা পর্ষদের বৈঠক চলার সময়ই কিন্তু আইসিসির প্রেস লিস্টে এসেছে। প্রায় 7 ঘন্টার লম্বা বৈঠক ছিল সেটা শেষে একটা সংবাদ সম্মেলন হয়েছে। ইদানিং জানেন যে ক্রিকেট বোর্ডের মিটিংগুলো শুরু হলে আর শেষ হতে চায় না, 6 ঘন্টা 7 ঘন্টা, হ্যাঁ, এবং সাংবাদিকরা হয়তো বিকাল থেকে অপেক্ষা করেন, প্রেস কনফারেন্স হয় রাত 10টার পরে। তো কালকেও সেটা হয়েছে, এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ওইখানে একটা প্রশ্ন হয়েছিল যে আসলে এই বছর আমাদের খেলাগুলো কি কি, এবং জবাব দিচ্ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। উনি পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এগুলো বললেন, কিন্তু ভারতের নামটা বললেন না, যেটা হচ্ছে এই সবগুলো সিরিজের চেয়েও সবচেয়ে বেশি অর্থকরী যে সিরিজটা, ওই সিরিজটার নাম উনি বলেননি। তো নিশ্চিতভাবেই ধরে রাখেন ওই সিরিজটি হচ্ছে না। এখন হচ্ছে যে ক্রিকেটে মনে করেন আপনি দেখেন যে 3 মোড়ল যেটা বলা হয়, ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ারও কিন্তু বাংলাদেশের ওইখানে যাওয়ার কথা আছে। এই যে যেটা বললাম যে ক্রিকেট কূটনীতি এখন হচ্ছে যে খুব স্বাভাবিক যে আইসিসিতে ইন্ডিয়ার প্রভাবটা সবাই জানে, তাই না? এবং হচ্ছে যে এই ক্রিকেট বিশ্বে মনে করেন আইসিসি মানে ইন্ডিয়ার ভূমিকা অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো, তাই না? ওরা যা বলবে তাই হয়, যেহেতু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রেভিনিউটা তারাই জেনারেট করে। সো এটাই খুব স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আসলে পরবর্তীতে ইন্ডিয়ার যে প্রভাব সেটা অন্য দলকেও যে প্রভাবিত করবে না তার নিশ্চয়তা কিন্তু নেই। হ্যাঁ, আপনি কিন্তু অলরেডি একঘরে হয়ে পড়েছেন। সামনে কিন্তু যদি এই প্রভাব এটা যদি মনে রেখে কেউ এগোতে চায়, সেক্ষেত্রে কিন্তু অন্য দলগুলোকেও কিন্তু প্রভাবিত করার ঘটনা ঘটতে পারে।
সেই জায়গা থেকে আসলে ভবিষ্যতে আমি শুধু অর্থের অঙ্কেই বলবো না, আরও অনেক দিক থেকেই আসলে একঘরে হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। সবসময় আইসিসিকে বলা হয় ইন্ডিয়া ঘেঁষা, ভারত ঘেঁষা বা ভারতের পক্ষে কাজ করেন, কিন্তু তারপরেও কিছু বিষয়ে খুব অদ্ভুত লাগলো না যে গত বছর, মাত্র 1 বছর আগে ভারত যখন পাকিস্তানে যেতে চাইলো না, তখন একেবারে শেষ সময়ে এসে তাদের জন্য হাইব্রিড মডেল আনা হলো, তাদের জন্য দুবাই একদম ভিন্নভাবে আয়োজন করা হলো, সব কিছুর ব্যবস্থা করা হলো ভারতের ইয়েতে। বাংলাদেশ যখন আরও 1.5 মাস হাতে রেখে বা 1 মাস হাতে রেখে বাংলাদেশ যখন জানালো, এবং সহ আয়োজক একটা দেশ আছে, হাইব্রিড মডেল বাংলাদেশের জন্য আনতে হতো না, অনেকগুলো অপশান ছিল, যেটার একটা পরে বাংলাদেশ নিজেই দিল যে আমরা আয়ারল্যান্ডের সাথে গ্রুপ সোয়াপ করতে পারি। শেষ মুহূর্তে পর্যন্ত এসে বাংলাদেশের আবেদনের ব্যাপারে কোনো রকম গ্রাহ্য করা হলো না। আইসিসি বাংলাদেশের দাবিটাকে মানে অন্যায্য বা অযৌক্তিক হিসেবে দেখে একেবারে অনেকটা খুবই হার্শ মেইলগুলো ছিল আইসিসির, যে বাংলাদেশকে বাদ দিয়ে দেয়া হলো। মানে এতটা অপোজিট আচরণ বাকি দেশগুলো, যেমন 14-2 ভোটে আমরা যখন হেরে গেলাম, এতটা অপোজিট আচরণ আসলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে এইরকম আসলো কেন? এটা যেটা বলছিলাম, সবাই হচ্ছে যার ক্ষমতা বেশি তার পেছনে দৌড়ায়। সেদিন আমাদের ক্রীড়া উপদেষ্টা একটি কথা বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড হচ্ছে তাদের সরকারেরই একটা এক্সটেন্ডেড পার্ট। হ্যাঁ, তা আমি একটু কারেকশন করে বলতে চাই যে এটা বোধহয় আইসিসিও বোধহয় ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা এক্সটেন্ডেড পার্ট। কারণ আইসিসির যে প্রেসিডেন্ট জয় শাহ হিমসেলফ, উনি নিজে হচ্ছে ইন্ডিয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। সো দ্যাট স্পিক্স ফর ইট না, এর চেয়ে বেশি কিছু তার বলার প্রয়োজন নাই। সো সেই জায়গা থেকে ইন্ডিয়া যেহেতু সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে, হ্যাঁ, এবং আইসিসি সারা বছরের ইনকাম থেকে প্রত্যেকটা দেশ একটা ভাগ পায়। যেমন ধরেন আয়ারল্যান্ড বা এই যে ছোট ছোট দেশগুলো ক্রিকেটের জন্য ওরা যে কী পরিমাণ স্ট্রাগল করে, হ্যাঁ, মানে ক্রিকেট চালানোর জন্য, হ্যাঁ, সেটা ওরা বলে। এবং মাঝে মাঝে দেখবেন যে বাংলাদেশের ক্ষেত্রে অনেক হয়েছে যে ওদের ওইখানে বাংলাদেশকে হোস্ট করার কথা হঠাৎ করে বলে দিছে। এরকম ঘটনা কিন্তু ঘটেছে যে আমরা অর্থাভাবে টেস্ট আয়োজন করতে পারবো না বা ওইটা করতে পারবো না। তো সেই জায়গা থেকে আসলে এখন অনেক কিছুই হয়। এখন ডোনাল্ড ট্রাম্প যে ভেনেজুয়েলাতে যে ইনভেশনটা চালিয়েছেন, অনেকে বলছে জিনিসটা খারাপ হয়েছে, কি করতে পেরেছে? হ্যাঁ, কিছুই করতে পেরেছে। তো সেই জায়গায় একই রকম ইন্ডিয়া আসলে এমন সুপার পাওয়ার, ক্রিকেট ওয়াইজ যদি আমরা বলি অনেক বড় সুপার পাওয়ার তারা। তো সেই জায়গায় হয়তো অনেক সমালোচনা আছে, কিন্তু এন্ড অফ দি ডে তো আমরা কিছু করতে পারলাম না। হ্যাঁ, শেষ পর্যন্ত তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ায় আপনি দেখেন যে ভোট, আপনি নাম্বারটা বললেন যে কি হিউজ পরিমাণ ডিফারেন্স। সো ওই জায়গায় আর কি, যে জায়গায় মধু থাকবে মৌমাছি তো যাবে ওই জায়গায়। তো বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়েছে। এটা কি শুধুমাত্র ভারত বলেই হলো, নাকি আমরা যখন 3 জানুয়ারি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা আসলো, আমরা 4 তারিখ প্রথম মেইল যেটা পাঠালাম, সেই মেইলেই বললাম আমরা ভারতের মাটিতে খেলতে চাই না। মানে আমরা প্রথম স্টেপেই পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়াটা কি ক্ষতিকরই হলো? এর বদলে আমরা যদি ধীরে চলো নীতিতে চলতাম, যে প্রথমে সিকিউরিটি কনসার্ন জানালাম, সিকিউরিটি টিম পাঠাতে চাইলাম, ধীরে চলো নীতিতে গেলে কি এই সিচুয়েশন এড়ানো যেত? হ্যাঁ, ওই যেটা বললাম যে আমি আপনাকে 2014 সালের একটা ঘটনা বলছিলাম। হ্যাঁ, ওই সময় কিন্তু কোনো দেশ কিন্তু বলেনি যে বাংলাদেশে যাব না, উদ্বেগ প্রকাশ করেছে। হ্যাঁ, উদ্বেগ প্রকাশ করেছে। এরপরে হচ্ছে দ্বিপক্ষীয় বহুপক্ষীয় সভা হয়েছে, নিরাপত্তা পর্যবেক্ষক দল এসেছে। তা আমিও মনে করি যে আসলে বাংলাদেশের শুরুতেই ওই যেটা বললেন যে পয়েন্ট অফ নো রিটার্ন, ওই জায়গাটায় না গিয়ে আরেকটু সময় নেওয়া যেত, তাতে হয়তো আলোচনার দুয়ারগুলো খুলতো। কিন্তু শুরুতেই যখন আমি অ্যাডামেন্ট হয়ে গেলাম যে আমি যাবই না, সে জায়গায় আসলে আপনি যখন বলে দিবেন যে আমি যাব না, আপনার আলোচনার দুয়ারও কিন্তু বন্ধ হয়ে গেল। তো বাংলাদেশ আসলে খুব আর্লি রিঅ্যাক্ট করেছে। আমি যেটা বলছিলাম শুরুতে, মুস্তাফিজের যে ইস্যুটা, সেক্ষেত্রেও বিসিসিআই খুব আর্লি রিঅ্যাক্ট করেছে, এবং বাংলাদেশও তার চেয়ে দ্রুত রিঅ্যাক্ট করেছে। রিঅ্যাক্ট করে এমন একটা জায়গায় চলে গেছে, আপনার যে অন্য যে উইন্ডোগুলো আছে সব বন্ধ হয়ে গেছে। আপনি আলোচনা করতে পারলেন না, নিরাপত্তার দল পাঠাতে পারলেন না, শুধু হচ্ছে যে আপনার যোগাযোগ সীমিত হয়ে পড়লো কিসের উপর? ওই আইসিসির সঙ্গে মেইল চালাচালি এবং কয়েকটা ভিডিও কনফারেন্স, দ্যাটস ইট। এছাড়া তো আর কিছু না, তাই না? তো আমার মনে হয় যে বাংলাদেশ একটু সময় নিয়ে যদি আগাইতে চাইতো, তাহলে হয়তো এই ক্ষেত্রে মানে হয়তো আরও গ্রহণযোগ্য সমাধানটা আমরা পেতে পারতাম। আর্থিক ক্ষতিটা তো এক ধরনের হিসাব, আর্থিক ক্ষতি বাদ দিয়ে বাকি যে ধরনের ক্ষতিগুলো আমরা আশঙ্কা করছি যে অন্য দেশগুলো বাংলাদেশে পরবর্তীতে ঠিক ভারতের হয়তো
প্ররোচনা যদি আমরা বলি, ভারতের প্রভাব বা প্ররোচনায় যে ঠিক আছে ওই অন্য দেশগুলো বাংলাদেশে খেলতে আসবে না, বাই দ্য টাইম তারা একসময় এশিয়া কাপও বাংলাদেশ আয়োজনের হারাতে পারে, আয়োজক হওয়ার মর্যাদা হারাতে পারে। 2031-এ বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক ছিল, সেখানেও অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যদি বলে যে নিরাপত্তা ঝুঁকি আমরা যাব না, তো ওভারঅল আমরা একটা দীর্ঘমেয়াদে ক্ষতিতে পড়তে পারি। তো আর্থিক দিকটা বাদ দিয়ে আমরা যদি অন্য দিকগুলো চিন্তা করি, তাহলে এই ক্ষতিগুলো আসলে পুষিয়ে নেওয়ার উপায় কি হতে পারে? এই যে বললাম যে হয়তো বর্তমান যে সরকার আর কিছুদিন আছে, মানে এখন হচ্ছে যে এমন জায়গায় জিনিসটা চলে গেছে, আপনার ড্যামেজ ইজ ডান, এখন হচ্ছে সেটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন। হ্যাঁ, তো সেটাও অনেক দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। সেক্ষেত্রে আসলে নতুন সরকার আসবে, নতুন সরকার আসার পর তাদের কূটনীতির ব্যাপার আছে। ক্রিকেট বোর্ডে যদি কোনো পরিবর্তন আসে, সংগঠক কারা আসবেন, হ্যাঁ, এবং তাদের এই ক্রিকেটীয় কূটনৈতিক দক্ষতা কতখানি, আসলে সেটা লম্বা প্রসেস। আসলে খুব সহসা আপনি মিটিয়ে ফেলবেন, সমাধান করবেন সেই আশা নেই, সময় নিয়ে এটা করতে হবে। সো এই প্রশ্নটা আসলে সময়ের হাতেই ছেড়ে দেওয়া উচিত। মানে দীর্ঘমেয়াদী ক্ষতি এড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, এসব কিছুরই প্রয়োজন। হ্যাঁ, পরিকল্পনার চেয়ে হচ্ছে প্রচেষ্টা। আমার তো সার্টেন কিছু টুর্নামেন্ট আমার এখানে নির্ধারিত আছে, আমার সিরিজ নির্ধারিত আছে, সেগুলো যাতে ফেসে না যায়, সেগুলো যাতে বাতিল না হয়ে যায়, সেজন্য আসলে কর্মকর্তাদের সাংগঠনিক দক্ষতা, ক্রিকেট কূটনৈতিক দক্ষতা, এগুলোর উপর আসলে এগুলোর দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে আর কি। যে সরকার আসার পর যদি কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনের পর এরপরে হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের দিকে আগাইতে হবে। 24 জানুয়ারি আইসিসি জানিয়ে দিল বাংলাদেশ খেলতে পারছে না, মানে বাংলাদেশকে বাদ দেওয়া হলো, তার বদলে আইসিসি স্কটল্যান্ডকে বেছে নিল। 24 জানুয়ারি ঠিক ওই সময়টাতে বিসিবির সভা চলছিল, রাত 10:30টার দিকে ওনারা সংবাদ সম্মেলনে আসলেন এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান স্বয়ং ব্রিফ করছিলেন। উনি খুব সহজভাবে একটু হাসি মুখ নিয়ে বলেন আইসিসি জানিয়ে দিয়েছে, আইসিসি বাংলাদেশকে বাদ দিয়েছে, তার বদলে স্কটল্যান্ড খেলছে। যতটা হাসি মুখে, যতটা স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক থেকে উনি খুব আনন্দের সাথে বিষয়টা ঘোষণা করলেন। এটা কি পুরো ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের যারা এখন আছেন তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয় না, নাকি তারা যে আসলে ক্রিকেটের কতটা ভালো চাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট সামনের দিকে কোথায় যাচ্ছে? আমি যেটা বলতে পারি যে এই ক্রিকেট বোর্ডেরই অনেক অফিসিয়াল ছিলেন, যাদের সঙ্গে আমরা ব্যক্তি পর্যায়ে কথাবার্তা বলে থাকি। অনেকেই কিন্তু এই যে সরকারের সঙ্গে তাল মিলিয়ে কঠোর অবস্থানে যাওয়া, এটার বিপক্ষে ছিলেন। ঠিক আছে, এটার কিন্তু বিপক্ষে ছিলেন। ইভেন ক্রিকেটারদের সঙ্গে যে বৈঠকটা হয়েছে, আমরা তো খুব আশা করেছি যে ওই বৈঠকে গিয়ে ক্রিকেটাররা বলবে যে আমরা খেলতে চাই। সেই সুযোগ কি তারা পেয়েছে? হ্যাঁ, একদমই না। কিন্তু তাদেরকে শুধু বলা হয়েছে যে আমরা ডিসিশন নিয়েছি, ওখানে তোমাদের পাঠানো যাবে না, দ্যাটস ইট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে অনেকেই হয়তো এই অবস্থানের পক্ষে ছিলেন না, কিন্তু আপনি যেহেতু পার্ট অফ বিসিবি, হ্যাঁ, আপনাকে প্রকাশ্যে অন্তত সেই অবস্থানের পক্ষ নিতে হয়েছে, সেটার পক্ষে কথা বলতে হয়েছে। তবে আমি নিশ্চিত যে অনেকেই এটার পক্ষে ছিলেন না। না, ওনারা ছিলেন না, কিন্তু যখন মিডিয়া কমিটির চেয়ারম্যান জিনিসটা খুব ইজিলি নিচ্ছেন বা মনে হচ্ছে যে বোর্ডের একটা অংশ হয়তো ব্যাপারটাকে অনুধাবনও করছেন না, যে খুব লাইটলি নিয়েছেন বলে মনে হয়ে থাকতে পারে আর কি। সেটাই আর কি। এখন হচ্ছে যে হাত পা যখন বাঁধা থাকে, হ্যাঁ, এখন আপনাকে যখন বলে দেওয়া হয় যে ইউ হ্যাভ টু ডু ইট, তখন আপনার কি করার আছে? হ্যাঁ, আমার মনে হয় যে অনেকে সেই রোলটাতে অ্যাক্ট করেছেন, অভিনয় করেছেন। ঠিক আছে, আমার কাছে যা মনে হয়েছে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে যখন ক্রীড়া উপদেষ্টা জানিয়ে দিলেন যে বাংলাদেশ আমরা দল পাঠাচ্ছি না, আমাদের অবস্থা শেষ, একদিন সময় নেওয়ার পরেও যখন ক্রীড়া উপদেষ্টা জানালেন, তার পরপরই বিসিবি প্রেসিডেন্ট যখন কথা বলছিলেন গণমাধ্যমের সাথে, তিনি কিন্তু অনেকগুলো মানে অসত্য তথ্য দিয়ে গেলেন যে এটা হাইব্রিড মডেলে হচ্ছে বা এটা হয় নাই, এটা আমরা এটা করেছি ওটা করেছি, উনি অনেকগুলো কথা বললেন, কিন্তু কোথাও উনি বললেন না যে বিকল্প কোনো প্রস্তাব বাংলাদেশ থেকে বা বাংলাদেশ সরকারের তরফ থেকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেয়া হয়েছে। ওই যে জায়গাটায় ছিলেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অবস্থাটায় ছিল, তারা কি আসলে যদি স্বীকার করে নিত যে না আমাদের হাত পা বাঁধা ছিল, এটা সরকারি সিদ্ধান্ত, এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমত হওয়ার কিছু ছিল না, উনি ওই অসত্যগুলো না বলে বরং দায়টা সরকারের উপর চাপালে কি ব্যান হয়ে যাওয়ার চান্স ছিল? ওনার পক্ষে তো আর বলা
কঠিন যে সরকার আমার উপর ডিসিশন চাপিয়ে দিয়েছে, তাই না? ওনার পক্ষে তো এটা বলা কঠিন, যত যাই ঘটুক, তাই না? আর আসিফ নজরুল কিন্তু বলেছেন যে পুরোপুরি এটা সরকারের সিদ্ধান্ত। সো আপাতত আমাদের মানে অফিসিয়াল বক্তব্য অনুযায়ী যদি আমরা যাই, তাহলে তো বলতেই হবে যে সরকারের কারণেই আজকে আমাদের এই অবস্থা, যদি আমরা সেভাবে যাই আর কি, সেটাই ধরে নিতে হবে। না, আমরা যদি ভবিষ্যতে এই বিষয়টাকে, যখন সরকার পরিবর্তন হবে, এটা তো একটা রাজনৈতিক সরকার না, অন্তর্বর্তী সরকার ছিল, যখন রাজনৈতিক সরকার সামনে চলে আসবেন, তখন যদি আমরা এই স্টেটমেন্টটা যদি আগে থেকে থাকতো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে শুধুমাত্র সরকারের সিদ্ধান্তে গেছে, তাহলে পরবর্তীতে কি ক্রিকেট বোর্ড এটার জন্য সুবিধা পেত, নাকি সরকারি হস্তক্ষেপ আছে বলে আইসিসি বাংলাদেশের উপরে আরো কোনো কঠোর পদক্ষেপ এখন নিতে পর্যন্ত পারত? আপনি যা যা করছেন, দ্যাটস গুড এনাফ টু মানে আপনার একঘরে হয়ে যাওয়ার জন্য, তাই না? তো সেই জায়গায় বরং সেদিন বোর্ড প্রেসিডেন্ট যেটা বলছিলেন যে উই উইল কিপ ফাইটিং, এই বক্তব্যে যে বারুদটা ছিল 24শে জানুয়ারি আইসিসির ঘোষণা আসার পর, সেই বারুদটা আমরা দেখিনি। হ্যাঁ, অনেক ধরনের আলোচনা শোনা যাচ্ছিল যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বাংলাদেশ যাবে কিনা, কিন্তু ওই যে আপনি যার কথা বলছিলেন মিডিয়া কমিটির প্রধান, উনি কিন্তু সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন যে আমরা আরবিট্রেশনেও যাচ্ছি না, আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, সো আমার মনে হয় যে এটা অনেক কিছুই বলে দেয় আসলে, ঠিক আছে? মানে আমরা যতটা গর্জন করলাম সেই তুলনায় আমরা বর্ষণ ততখানি ঘটাতে পারলাম না, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে বটম লাইন। তার মানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সামনের দিনগুলোতে আসলে কতটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে, এটা সময়ের কাছে তোলা থাকতে হচ্ছে। হ্যাঁ, তা তো কিছু অ্যাজাম্পশন আছে যে এই ক্ষতি হতে পারে, আবার কিছু ক্ষতি আছে যেটা হয়তো আপনি এখনই অ্যান্টিসিপেট করতে পারবেন না, তাই না? আপনার হয়তো একটা নির্ধারিত সিরিজ আছে, হঠাৎ করে আপনি শুনলেন যে তারা আসছে না, হতেই পারে, তাই না? এখন সেই জায়গাগুলি তো ঘটনা না ঘটা পর্যন্ত আপনি বুঝবেন না যে ওই ক্ষতিটা হয়েছে কিনা। সো অনেক ধরনের ক্ষতির সম্ভাবনা আছে, সেটা খুব আশা নিয়ে অপেক্ষায় থাকবো নতুন সরকার আসার পর সেগুলো মেকআপ করা যায় কিনা, মেকআপ করে আবার আগের জায়গায় ফেরা যায় কিনা, সেই জায়গাগুলির উপর আসলে নির্ভর করছে যে আমরা কতটা ভালোভাবে আবার আন্তর্জাতিক ক্রিকেটে বিরাজ করব।